হ্যালো বন্ধুরা, 20 বছর আগের গঙ্গোত্রী কেদার বদ্রী কেমন ছিল তার ষষ্ঠ পর্ব। অনেক দিন ধরে 20 বছর আগের গঙ্গোত্রী কেদার বদ্রীর ভিডিওকে উদ্ধার করে আপনাদের কাছে দিচ্ছি। আপনাদের ভালোবাসায় স্টোরি ইন স্টিল উৎসাহিত, কৃতজ্ঞ। চ্যানেলে নতুন হলে বা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম। আপনাদের সাথে থাকার আশ্বাস আমাকে নতুন নতুন ব্লগ আর ট্রাভেল স্টোরি বানাতে উৎসাহিত করবে। আমার আজকের স্টোরি বদ্রীনাথ শহর, বদ্রীনাথ মন্দির, নীলকণ্ঠের সূর্যোদয়, উস্রপোস্ত্রবন, ভারতের শেষ গ্রাম মানা, বসুধারা জলপ্রপাত, ব্যাস গুহাকে নিয়ে। কুড়ি বছর আগে বদ্রীনাথের পথে ছিল গেট সিস্টেম, 2-3টে রকফল জোন, দুর্গম রাস্তা। সকালবেলা থেকে রাস্তায় গেটে গিয়ে লাইন দিতে হয়। ওপার থেকে এক ঝাঁক গাড়ি এসে গেট পেরিয়ে গেলে এপারের এক ঝাঁক গাড়ি রওনা হয়। ভয়ঙ্কর রাস্তা পেরোতে হয় দ্রুত, পথের শোভা ভয়ঙ্কর সুন্দর। এক পাশে অলকানন্দা উচ্ছল, আর অন্য পাশ থেকে ঝরে পড়ে ছোট বড় শিলাখণ্ড। এখন অবশ্য এই অবস্থা আর নেই, রাস্তা এখন অনেক চওড়া। চলুন শুরু করি যোশীমঠকে পিছনে ফেলে বদ্রীনাথের পথে পথ চলা। বদ্রীনাথের পথে গাড়ি এগোতে শুরু করলো। সামনে পড়লো বেশ বড় একটা ব্রিজ। অলকানন্দার বাঁ দিক থেকে ডান দিকে চলে এলাম আমরা। এবার শুরু হলো ভয়াবহ দুর্গম রাস্তায় পথ চলা। পথ বলে আর কিছু নেই, পাহাড়ের গা বেয়ে ধুলোর ঝড়ের মধ্যে দিয়ে এগোনো। সামনে এক লোহার ব্রিজ, স্থানীয় ভাষায় লোহাপুল। সেটা পেরিয়ে অলকানন্দার ডান দিক থেকে বাঁ দিকে চলে গেলাম। গোবিন্দঘাটিতে গেট পড়লো, অর্থাৎ এখন ওপার থেকে গাড়ি আসবে। আমরা সার বেঁধে দাঁড়িয়ে থাকা গাড়ির সারিতে দাঁড়িয়ে পড়লাম। গাড়ি ছাড়লো, আবার ব্রিজ, আবার প্রান্ত বদল। এবার বিষ্ণুপ্রয়াগ পেরিয়ে এলাম। পাথরের নিচের অংশ কিছুটা কেটে ফেলে সেখান থেকে গাড়ি যাবার মতো করে তৈরি রাস্তা। দূর পাহাড়ে ঝর্ণা নামছে। পৌঁছে গেলাম বদ্রীনাথে। নর নারায়ণ পর্বতের মাঝে পাহাড়ের ঢালে অবস্থিত বদ্রীনাথ মন্দির ও শহর। শহরে ঢোকার মুখেই ডান দিকে ভারত সেবাশ্রম সংঘ, আমাদের আগামী 2 দিনের আশ্রয়। নর এবং নারায়ণ পর্বতের মাঝে বদ্রীনাথ। দূরে দেখা যাচ্ছে বদ্রীনাথের মন্দির, আর পাহাড়ের উপর মাথা তুলে দাঁড়িয়ে আছে নারায়ণ পর্বত। পায়ে পায়ে বেরিয়ে পড়লাম বদ্রীনাথ দেখতে। বদ্রীনাথের ভারত সেবাশ্রম সংঘ 2টি বাড়ি ও বেশ বড় উঠান নিয়ে শহরে ঢোকার মুখেই অবস্থিত। আমরা মোট 3টি ঘরে ছিলাম। প্রচন্ড ঠান্ডাতেও বেশ ভালোই ছিলাম। আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে, হাত দিয়ে নীলকণ্ঠের কিছু চূড়ো চোখে পড়ছে। কয়েক পা এগিয়ে গেলেই চোখে পড়ে নীলকণ্ঠ শৃঙ্গ, ঠিক নিচে পার্বতী ও একটু দূরে উর্বশী।
অসাধারণ দেখতে। বদ্রীনাথ শহর। ভারত সেবাশ্রম সংঘ থেকে কয়েক পা হাঁটলেই একটা ব্রিজ, অপর পারে গিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ালাম। তীব্র স্রোতস্বিনী অলকানন্দা নিচ দিয়ে বয়ে গেছে। দূর থেকেই দেখা যায় বদ্রীনাথ মন্দিরের চূড়া। সন্ধ্যা নেমে আসছে, তাই দেরি না করে আবার লোহার পুলটি পেরিয়ে সামনের রাস্তা দিয়ে এগিয়ে যাব বদ্রীনাথ মন্দিরের দিকে। পুল পেরিয়ে পুলের সামনে রাস্তা দিয়ে সামনে দিয়ে যাবো বদ্রীনাথের মন্দিরের দিকে। আমরা মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি। মন্দিরের সামনে আবার একটা ব্রিজ, ব্রিজের পরেই কয়েক পা দূরে মন্দির। ধাপে ধাপে সিঁড়ি উঠে গেছে মন্দিরে। মন্দিরের পাশেই কৃষ্ণ প্রস্রবণ, গঙ্গা আরতিও হয় এখানেই। উষ্ণ প্রস্রবণের ঠিক নিচে অলকানন্দার বুক জুড়ে এক বিশাল শিলাখণ্ড। তার দুপাশ দিয়ে জলধারা বের হয়ে আসছে। পৌরাণিক মতে কুবের শিলার রূপে অবস্থান করছেন। ব্রিজ পেরোলেই উঁচু তোরণ, তারপর বদ্রী বিশালের মন্দির। ঝলমলে আলো দিয়ে সাজানো নানা উজ্জ্বল রঙে রঙিন মন্দির। দারুণ কাঠের কাজ মন্দিরের দেওয়াল জুড়ে। মন্দিরের চারপাশে গড়ে উঠেছে বদ্রীনাথ শহর। নদীর অপর পারে সার দিয়ে পুজো সামগ্রী থেকে নানা বাহারি জিনিসের দোকান। যে কেউ ছবি বা স্মারক উপহার সংগ্রহ করতে পারেন এখান থেকে। মন্দিরের দেওয়াল কারুকার্যময় কাঠের তৈরি। কি নিখুঁতভাবে সুনিপুণ দক্ষতায় কাঠ খোদাই করে জানলা, জাফরি, থাম ও দেওয়ালের কারুকার্য করা হয়েছে, তা দেখলে অবাক হয়ে যেতে হয়। মন্দিরের মূল প্রবেশদ্বারের কাঠের অলঙ্করণ দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। যেমন বিষ্ণুর দশাবতার খোদাই করা রয়েছে, তেমনি রয়েছে সূক্ষ্ম ফুল, লতাপাতার কাঠের কাজ। অদ্ভুত সুন্দর। পরদিন ভোর 5টায়
জ্যাকেট, মাফলার, টুপি, গ্লাভসে মুড়ে বেরিয়েছিলাম নীলকণ্ঠে সূর্যোদয়ের ছবি তুলব বলে। আকাশে তখনও রাত্রির ছাপ, দূরে সাদা ধবধবে নীলকণ্ঠ, ঠান্ডায় গ্লাভসের ভিতরেও হাত কাঁপছে। ধীরে ধীরে আলো ফুটছে, চারদিকের তুষারাবৃত শৃঙ্গেরা কুয়াশার চাদর সরিয়ে দেখা দিচ্ছে। আকাশে মেঘ নেই, তাই হিমালয়ের বুকে তুষার শৃঙ্গে সূর্যের প্রথম আলোয় রঙের বিচ্ছুরণ দেখার অপেক্ষা করছি। সামনে দৃশ্যমান নীলকণ্ঠের প্রতি দৃষ্টি রেখে ক্যামেরা নিয়ে এই ঠান্ডায় দাঁড়িয়ে আছি। মাঝে মাঝে হিমেল হাওয়া সমস্ত শীতবস্ত্র ভেদ করে কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। হালকা গোলাপি একটা আভা নীলকণ্ঠের সাদা শরীরে। এই শুরু হয়ে গেল রঙের খেলা। গলানো সোনার মতো সূর্যের আলো পিছলে নেমে আসছে চূড়ার চূড়া থেকে নিচের দিকে। নীলকণ্ঠের সাদা চূড়ায় এখন আগ্নেয়গিরির মতন রং। সোনাঝরা সকাল বোধহয় একেই বলে। গলানো সোনার রং নীলকণ্ঠের চূড়াকে রাঙিয়ে দিয়ে যাচ্ছে। প্রতি মুহূর্তে একটু একটু করে গড়িয়ে নামছে নিচের দিকে। প্রথমে একটা লাল আভা, তারপর উজ্জ্বল আগুনের মতো সোনালী রং এখন তুষার শৃঙ্গ জুড়ে। বদ্রীনাথের মাথার উপর এখন সোনার মুকুট। সমস্ত বরফ শৃঙ্গের চূড়াই এখন সোনার রঙে রাঙা। প্রভাতী সূর্যের প্রথম আলোর স্পর্শে এই দৃশ্যের সৃষ্টি হলো। আশেপাশের সমস্ত চূড়াতেই স্পর্শ করেছে সূর্যের প্রথম আলো। যেখানেই আলো পড়ছে সেখানেই ছড়িয়ে যাচ্ছে লালচে সোনালী রং। প্রকৃতির ছবিতে রং দিচ্ছে দিবাকর। আস্তে আস্তে সোনালী রং সূর্যের তীব্র আলোয় সাদা হয়ে যাবে। প্রভাতী সোনালী আলোর বন্যা হারিয়ে যাবে। আবার সোনা ঝরবে কাল ভোরে। মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নারায়ণ পর্বত। সূর্যের প্রথম পরস্কৃতি যখন আস্তে আস্তে সাদা ভাস্বর হয়ে উঠছে নীলকণ্ঠ শৃঙ্গ। আমাদের দলের সবচেয়ে ভক্তিপ্রাণ সদস্য সুরবল ব্যানার্জি ভোর রাতে স্নান টান করে কালো চশমা পরে রেডি বদ্রীনাথের পুজো দেওয়ার জন্য। তার নিজেই শিবানী ব্যানার্জি, তার পাশেই শিখা গোস্বামী। আস্তে আস্তে বরফ চূড়া থেকে মেঘ উড়ে যাচ্ছে আকাশে। নিচের পাহাড়ের খাঁজ থেকেও মেঘেরা উঠে আসছে। সকালে আমাদের সবাই রেডি পূজা দেবার জন্য পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে মন্দিরের দিকে। আমি সেই দলে নেই, আমি ঘুরে ফিরে ছবি তুলছি। বদ্রীনাথের মন্দিরের থেকে অনেকটা উপরে বাঙালি বাবার আখাড়া। সকালের আলোয় ভাস্বর বদ্রীনাথের মন্দির। উষ্ণ প্রস্রবণের জল গড়িয়ে পড়ছে অলকনন্দায়, ধোঁয়া উঠছে। এখানে পুণ্যার্থীদের স্নানেরও বন্দোবস্ত আছে। পূজা দেওয়া শেষ হলে একটু বেলা গড়াতেই আবার বেরিয়ে পড়লাম। এবারের গন্তব্য ভারতের শেষ গ্রাম মানা। এই গ্রামের শেষ প্রান্তে আছে সরস্বতীর উৎস, তার উপরেই ভীমপুল। এই সরস্বতীর উৎস থেকেই পৌরাণিক মতে পাণ্ডবদের স্বর্গারোহণ শুরু হয়েছিল। এই গ্রামের সীমান্তেই রয়েছে ব্যাস গুহা, যেখানে মহাভারত লেখা হয়েছিল। তার পাশেই গণেশ গুহা। একেবারে
হিন্দু মাইথোলজির অন্দরমহলে প্রবেশ করছি। মানা গ্রামের ছোট্ট একটি শিশু অনুমতি ছাড়া ছবি তুললে এই গ্রামের লোকেরা বেশ বিরক্ত হয়। গ্রামের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে পাহাড়ের ফাঁকে চোখে পড়ে তুষার ঢাকা অজানা শৃঙ্গমালা, আর সরু পথ ধাপে ধাপে এগিয়ে গেছে সরস্বতীর উৎস হয়ে বসুধারা জলপ্রপাতের পথে। যত এগোচ্ছি পাহাড়ের কোল থেকে একটু দিচ্ছে বরফ ঢাকা শৃঙ্গ, বালাকুন শৃঙ্গ, পাহাড়ের গায়ে অজানা গাছ। এসে পৌঁছালাম সরস্বতীর উৎসস্থলে। পাহাড়ের এক ফাটল থেকে তীব্র বেগে বেরিয়ে আসছে জলধারা। সামনে দুই পাহাড়ের মাঝে যোগসূত্র এক বিশাল পাথর, এটাই ভীমপুল। ভীমপুলের নিচ দিয়ে একটি বেঁকে সর্পিল গতিতে সরস্বতী এগিয়ে গিয়ে মিশেছে অলকানন্দায়। ভীমপুলের নিচে সরস্বতীর জলকণায় সৃষ্টি হয় রামধনু। এই দুটো পাহাড়কে যুক্ত করেছে ভীমপুল, এই হচ্ছে ভীমপুল, নিচে বয়ে যাচ্ছে সরস্বতী। আমরা বহুক্ষণই ছিলাম ভীমপুলের সামনে, পথের পাশে বসে দাঁড়িয়ে উপভোগ করছিলাম চারপাশের সৌন্দর্য। ভীমপুলের এই জায়গাটা সাজানো হয়েছে সরস্বতী স্তূপতলও এখানে নানা রঙের পতাকা দিয়ে। ভীমপুলের কাছে আমাদের সবাই এবার ফেরার পালা। ভীমপুল আর সরস্বতীর উৎস দেখে এবার ফিরে চললাম গ্রামের দিকে। আর্মি ক্যান্টনমেন্ট, বয়ে চলেছে সরস্বতী। মানা গ্রাম, বেশগুড়া রাস্তায় উঠে আসছেন আমাদের সবাই। এবারে ব্যাস গুহা। 2003 সালে লেখা আছে যে এই গুহা 5111 বছরের পুরনো। তার মানে এখন ওই গুহার বয়স 5131 বছর। যাই হোক, ব্যাসদেব মুখে বলে যাচ্ছেন আর গণেশ লিখছেন। মহাভারতের এই জন্মকাহিনীর জন্মস্থানে আমরা দাঁড়িয়ে। ক্যামেরা নিয়ে ভিতরে ঢুকেও ছিলাম, কিন্তু এক ঝলক পরেই ক্যামেরা বন্ধ করে দিতে হলো। এবার শ্রী গণেশ গুহার পালা। সামনেটা বেশ মন্দিরের মতো করা, আড়াল আবডাল নেই। শ্রী গণেশ খোলা মনেই খোলা দরজার ভিতরে পূজিত হচ্ছেন, এটাই তো ভালো। মানা গ্রামের থেকে দূরের দৃশ্য। দূরে পাহাড়ের মাথা পেঁচিয়ে সাদা বরফের রেখা, ওটাই ওপাশে গিয়ে বসুধারা জলপ্রপাত হয়ে নেমে এসেছে। 28শে সেপ্টেম্বর 2003 ভোরবেলা। আজ বদ্রীকে বিদায় জানিয়ে নিচে নেমে যাব। তার মধ্যে ভাস্কর হয়ে আছে। আজ একটু পরেই আমরা যাত্রা শুরু করব। এবারে হরিদ্বারে ফিরে যাব রুদ্রপ্রয়াগ হয়ে।
গাড়ি এসে গেছে, আমরাও তৈরি। আমরা নেমে চলেছি যোশীমঠের দিকে। উপরের পাহাড়ের রাস্তা দিয়ে নেমে এসেছি, নিচে হনুমান চটি। জায়গাটা না হনুমান চটি देना पड़ेगा नहीं वैसे ही देना दे दिया ऊपर से बीच के लिए हनुमान चटी रास्ता दिए गए। বিষ্ণুপ্রয়াগ পেরিয়ে বেশ খানিকটা চওড়া মসৃণ রাস্তা পেলাম। তারপরে শুরু হলো রকফল জোন। ভয়ঙ্কর বিপদসংকুল পথ, যখন তখন পাথর ঝরে পড়ে এই পথে। पहाड़ी झरना, गोविंदगति रास्ता। সারি সারি গাড়িতে শীত সকালবেলা এসছে। এটি যাওয়ার গোবিন্দঘাট থেকে হেমকুণ্ড শহীদ যাওয়ার গেট, শহীদের বাস স্ট্যান্ড। ফিরে চলেছি আমরা। পাথর কেটে তৈরি করা সরু বিপজ্জনক পথের শোভা মুগ্ধ করে দেয়। পিছনের আকাশে উকি দিচ্ছে হাতি ও ঘড়ি পর্বত। এই পর্বের এখানেই সমাপ্তি। আরও একটা পর্ব আসবে এই সিরিজের। আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখবার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আমার আগের ভিডিওগুলির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রেখে দিলাম, সাথে থাকবেন। স্টোরি ইন স্টিল পরিবারে আপনাকে স্বাগত জানাই। ভালো থাকুন, ভালো করুন। ধন্যবাদ।